নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছিল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা নিয়ে। তো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? যেটা একটি তথ্য আপনাকে যেটি দিতে চাই, এর আগে সেটি বলিনি, সেটি হচ্ছে যে ভোটের যে শতাংশ সেটি আমরা নির্বাচন কমিশন থেকে অসমর্থিত সূত্রে জেনেছি যে এই নির্বাচনে 59.44% ভোট পড়েছে, যেটি প্রত্যাশিত ভোটের চেয়ে অনেক বেশি। এবং নির্বাচন কমিশন থেকে যেটি বলা হচ্ছে যে এই যে ভোটের শতাংশ বা ভোট পড়ার হার, এটি একেবারেই সবটুকু ভোট স্বতঃস্ফূর্ততার সঙ্গে দেয়া যেগুলো সেগুলোই কাউন্ট করা হয়েছে। এবং এই ভোটে যে কোনো ধরনের ম্যানিপুলেশন বা কোনো ধরনের জাল ভোট এবং কেন্দ্র দখল করে সিল মারার যে মহোৎসব অতীতে আমরা দেখেছি, সেটি যে ছিল না সেটি কিন্তু নির্বাচন কমিশন থেকে বারবার যেমন বলা হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু গতকাল সারা দিন প্রতিটি কেন্দ্রে ঘুরে ঘুরেও কিন্তু এরকম দৃশ্য আমরা দেখিনি। যেই দৃশ্য আমরা 2014 সালে দেখেছি, যেটি 18 সালে দেখেছি এবং 2024 সালে আমরা দেখেছি, সে ধরনের নিয়ন্ত্রিত বা একতরফা নির্বাচন এবারে মনে হয়নি। অর্থাৎ এক ধরনের উত্তেজনা ছিল মানুষের মধ্যে, কারা আসলে জিতবে। একদিকে কেউ বলছিলেন জামাত সমর্থিত জোট তারা ক্ষমতায় আসছে, অন্যদিকে বিএনপি সমর্থিত জোট তারা বলছিলেন যে তারা ক্ষমতায় আসবেন। যে এই যে একটা টান টান উত্তেজনা, সেটি কিন্তু পুরো নির্বাচন জুড়েই কিন্তু এটি ছিল। এবং নির্বাচন কমিশন কিন্তু শেষ ব্রিফিংয়ে যেটি বলেছেন যে আসলে এই যে মানুষের মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে সেটি তাদের মধ্যে বিরাজ করছিল, সেটি মূলত বাস্তবে রূপ নিয়েছে এই 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং এবারের নির্বাচনে এখনও কিন্তু যারা এই ভোট দিতে গ্রামে ফিরেছেন, আমরা ঢাকা শহরের বেশ অলিগলি ঘুরে দেখেছি যে এখনও কিন্তু ঢাকা তুলনামূলক অনেকটাই ফাঁকা, মানুষজন কিন্তু এখনও ঢাকায় ফিরতে শুরু করেনি। তো সব মিলিয়ে এখানে বিএনপির প্রতিনিধি দল এসেছিলেন, তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা বলেছেন যে তারা যতগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিলেন, সবগুলো প্রার্থী বিজয়ী হলে তাদের আরও বেশি তারা খুশি হতেন। তো এটি যেহেতু সম্ভব নয়, কারণ প্রার্থী দিলে কেউ হারবে কেউ জিতবে, এমনটাই স্বাভাবিক, কিন্তু তারা বলছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা এটি নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় প্রাপ্তি। এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যে তারা আবার নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে সেটি নিয়েও তারা অনেকটাই সন্তুষ্ট। এবং নির্বাচনী যে সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা, সেগুলো নিয়েও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের সচিব যিনি আক্তার হোসেন, তিনিও কিন্তু বলেছেন যে মানুষের যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা ছিল, একই সঙ্গে গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের সদস্যরা সবাই কিন্তু সহযোগিতা করার কারণেই রক্তপাতহীন একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে তারা সম্ভব করতে পেরেছেন। এবং অতীতে ঠিক কবে এরকম একটি নির্বাচন দেখেছিল ঠিক বাংলাদেশ, সেটি নিয়েও কিন্তু তারা বলেছেন যে এই নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি, যেখানে খুব একটা রক্তপাত হয়নি। সেই রকম একটি নজির কিন্তু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এবং এই স্বাধীন নির্বাচন কমিশন কিন্তু সেটি সম্পন্ন করতে সমর্থ হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে 300টি আসনের মধ্যে মূলত 299টি আসনে নির্বাচন হয়েছে। একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই নির্বাচন স্থগিত করা হয়েছে, যেহেতু নির্বাচনী শিডিউল ঘোষণার পর ওই প্রার্থীর মৃত্যু হয়েছে, যে কারণে ওই নির্বাচনে ভোট গ্রহণ হয়নি। এরপরে বাকি যে 299টি থাকে, এই 299টি আসনের মধ্যে 3টি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবং সেটি হচ্ছে যে বিশেষ করে যারা রিট পিটিশন করে নির্বাচনের অনুমতি নিয়েছিলেন আদালতের মাধ্যমে, কিন্তু সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই আসনগুলোতে ফলাফল স্থগিত থাকবে, এমনটি বলেছেন নির্বাচন কমিশন থেকে। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সেই আসনগুলো হচ্ছে শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4। এই 4টি আসনে কিন্তু ফলাফল নির্বাচন কমিশন থেকে প্রকাশ করেনি। বাকি থাকে আর 296টি। সেই 296টি আসনের ফলাফল কিন্তু নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে। যদিও কোন দল বা কোন জোট কত আসন পেয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণ পরে জানানো হবে, এটি আমরা শুনেছি। বিশেষ করে জুমার নামাজের পর এটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে এটি জানানোর কথা রয়েছে। তবে প্রতিটি কেন্দ্রে কে কত ভোট পেয়েছে, বিশেষ করে সকল প্রার্থী, একটি আসনে যদি 10 জন প্রার্থী থাকে,
প্রত্যেক প্রার্থী কে কত পেয়েছে, কোন আসনে, কোন কেন্দ্রে, সেগুলো সবিস্তারে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো তারপরে আপনাদের আমি একটু জানাতে চাই যে যেই 3টি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে সেগুলো হচ্ছে চট্টগ্রাম 4-এ, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই নামটি এই কারণে বলছি যে এই ধানের শীষের প্রতীকের আসলাম চৌধুরী আমরা অসমর্থিত সূত্রে আমরা জেনেছি যে তিনি বিপুল ভোটে সেখানে এগিয়ে আছেন। এবং এখানে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে যে তারা যেই রিট পিটিশনের মাধ্যমে নির্বাচন করার অনুমতি নিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল, সেই পিটিশনের আলোকেই মূলত সেখানেই লেখা ছিল যে তাদের চূড়ান্ত ফয়সালা, ওই মামলার যে চূড়ান্ত ফয়সালার না হওয়া পর্যন্ত এই ফলাফল স্থগিত থাকবে, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আরেকটি আসন হলো চট্টগ্রাম 2, যেখানে ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সারোয়ার আলমগীর এবং তিনি মূলত তিনি একটি রিট করেছিলেন, যেই রিট নাম্বার হলো 1053/2026। সেই রিট পিটিশন অনুসারে বিশেষ করে 3 ফেব্রুয়ারির এই পিটিশনের আলোকে তাকে নির্বাচন করার অনুমতি দিয়েছিল আদালত এবং সেখানে সুস্পষ্ট উল্লেখ ছিল যে এই চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে। আরেকটি হচ্ছে শেরপুর 2 আসন, যেখানে ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ ফাহিম চৌধুরী। তিনিও একইভাবে ঋণ খেলাপির একটি মামলা ছিল, যদিও খেলাপি ঋণের মামলাটি তার ছিল এরকম যে তিনি গ্রান্টার ছিলেন এবং গ্রান্টারের ক্ষেত্রে বিশেষ করে একজন ঋণ গ্রহীতার, আপনি নিশ্চয়ই জানেন যে গ্রান্টার থাকে, অর্থাৎ তাকে তার জিম্মাদার হতে হয় ব্যাংকের। সেই জিম্মাদার হিসাবে এই শেরপুর 2 আসনের প্রার্থী যিনি মোহাম্মদ ফাহিম চৌধুরী তিনি ছিলেন এবং সেই জিম্মাদার হিসাবে তাকে কিন্তু তিনি আপিল করেছিলেন যে যেহেতু তার সরাসরি তার নামে এই ঋণটি নেওয়া নয়, সুতরাং তাকে যাতে নির্বাচন করতে দেয়া হয় এবং সেই পিটিশনের আলোকেই কিন্তু তাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুমতি দিয়েছিল আদালত এবং সেই আদালতের নির্দেশনা অনুসারেই কিন্তু নির্বাচন কমিশন তাকে নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী হিসাবে ঘোষণা করে এবং সেখানে যেহেতু মামলাটি পুরোপুরি নিষ্পত্তি হয়নি, যে কারণে কিন্তু নির্বাচন কমিশন এই আসনের ফলাফলও কিন্তু স্থগিত করে রেখেছে। সব মিলিয়ে কিন্তু এই যে আমরা এখানে যারা প্রার্থীরা এসেছেন, যারা অন্যান্য জোটের যারা এসেছেন, বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু আমাদের কাছে তারা করেননি বা এখানে নির্বাচন কমিশনে এসে গণমাধ্যমের কাছে তাদেরকে করতে দেখিনি। বিশেষ করে রাত 4টার দিকে জামাত জোটের একটি প্রতিনিধি দল এখানে নির্বাচন কমিশনে এসেছিলেন। তারা যেটি বলেছেন যে কিছুটা ধীরগতি হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন কয়েকটি আসনে ভোট গণনার ক্ষেত্রে একাধিকবার ভোট গণনা হয়েছে, কোনো কেন্দ্রে 4বার 5বারও হয়েছে। এই যে 4বার 5বার করে ভোট গণনা, এতে কিছুটা বিলম্ব হয়েছে। এই বিলম্ব হওয়ার কারণে মূলত ফলাফল আসতেও বিলম্ব হয়েছে। তবে তাতেও অনেকেই খুশি এই কারণে যে ভোটটি সুনিশ্চিতভাবেই কে কত ভোট পেয়েছে, যেখানেই সন্দেহের উদ্বেগ হয়েছে সেখানেই কিন্তু বারবার সেটি কাউন্ট করা হয়েছে এবং যে কারণে কিন্তু আমরা দেখছি যে ফলাফল যারা পরাজিত হয়েছেন তারা বেশিরভাগই কিন্তু মেনে নিয়েছেন এবং পরাজিত হয়েও বিজয়ীকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে বা মিষ্টি বিতরণের নজির অতীত বাংলাদেশে আমরা খুব নিকট অতীতে দেখিনি, যেটি এবারের নির্বাচনে আমরা লক্ষ্য করছি। সুতরাং আমরা বলতেই পারি যে বিএনপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এবং জামাত সমর্থিত যে জোট তারা কিন্তু একটা শক্ত বিরোধী দল হিসাবে গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণে তারা পার্লামেন্টে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষ করছে। একই সঙ্গে আমরা জামাতের মধ্যেও কিন্তু সেই মানসিকতা আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে যেবার নির্বাচন কমিশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গ্রহণের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব বিস্তারিত জানালেন, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যুক্ত হব।